আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাহবুব ভাই, আমি যে প্রসঙ্গটা দিয়ে এখন শুরু করতে চাচ্ছি সেটা হলো, দেখতে দেখতে কিন্তু 3 মাস পার হয়ে গেল আমাদের নির্বাচিত বিএনপি সরকারের। 3 মাস পার হলো। প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান 3 মাসে কেমন ভূমিকা রাখলেন এবং তার সরকার যে কাজগুলি করলো সেই কাজগুলো আপনার প্রত্যাশার সঙ্গে কতটুকু মিলছে, এটা নিয়ে যদিও 3 মাস খুবই কম সময়, 5 বছরের তুলনায় 60 মাসের মধ্যে 3 মাস সময়টা খুব বেশি তা বলা যাবে না, কিন্তু শুরুটা কেমন হলো আপনার বিবেচনায়, এই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। আপনি শুরুতে একটা আমাকে প্রাথমিক একটা আপনার অবজারভেশন, যে 3 মাসের সরকার আপনার প্রত্যাশা, 3 মাসে যতটুকু প্রত্যাশা ছিল আপনার, তার কতটুকু মেটাতে পেরেছে? থ্যাংক ইউ। দেখেন, আপনি প্রথম লাইনে যখন সরকার বললেন তার আগে একটা শব্দ লাগিয়েছেন, নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকার এইটা আমি একটু বলি, এবং আমি ধারণা করছি আমি যেগুলো বলবো হয়তো আপনি সেভাবে ভাবেন নাই। সেটা হচ্ছে, দেখেন, নির্বাচিত সরকারের প্রতি সাধারণ মানুষের একটা সিম্প্যাথি থাকে, এবং অনির্বাচিত সরকারের অন্যায় অবিচার যত দ্রুত রিয়্যাক্ট করে মানুষ, নির্বাচিত সরকারের ক্ষেত্রে তত দ্রুত রিয়্যাক্ট করে না। নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর। সেটা হচ্ছে, আপনি যত অন্যায় করেন, যত পাপ করেন, যত অপরাধ করেন, যদি সরকারটা নির্বাচিত হয় তাহলে কিন্তু মানুষ প্রথম দিক থেকে খুব একটা রিয়্যাক্ট করে না। চরমে উঠলে তখন রিয়্যাক্ট করে, কারণ সরকারটা নির্বাচিত। এবং দেখেন, শেখ হাসিনা যদি আবু সাইদ হত্যার ঠিক আগে যদি আন্দোলন যখন শুরু হয়েছে, উনি যদি বলতেন যে 15 দিনের মধ্যে আমি তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করে তার হাতে ক্ষমতা ছেড়ে দিব, তাহলে কিন্তু আওয়ামী লীগের আজকের এই পরিণতি হয় না, আমার ধারণা। এবং কেন এই নির্বাচনের প্রতি মানুষের এত নির্বাচনকে কেন এত গুরুত্ব দেয়, সেটার কারণটা হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু কোনো ক্ষমতা নাই। সাধারণ মানুষ একেবারেই পাওয়ারলেস। তার একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে ভোট দেওয়া। এইটা তার একটা বড় ক্ষমতা। এবং সে মনে করে যে মন্ত্রী মিনিস্টাররা তো এত ক্ষমতাবান, আমার তো কোনো ক্ষমতা, ঠিক আছে, আমি আমার ক্ষমতা দেখাবো ভোটের সময়। এবং বরিশালের দিকে একটা কথা আছে যে, এমপি সাহেব মোরে ঠাওয়ান না, নির্বাচন আউক, টাকায়া দিমু। টাকায়া মানে হচ্ছে ভোট সিল মেরে দিমু। এবং আপনি খেয়াল করে দেখবেন, এই যে আমি যেটা বলছিলাম যে আপনি হয়তো ওইভাবে খেয়াল করেন নাই, সেটা হচ্ছে, দেখেন, স্বাধীনতার আগ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো সরকারের করুণ পরিণতি হয়েছে সব হচ্ছে নির্বাচন সংক্রান্ত, অন্য কোনো ব্যাপার না। যেমন ধরেন, ইয়াহিয়া খানের করুণ পরিণতি হলো কেন? 70-এর নির্বাচনের ফলাফলকে সে গুরুত্ব দেয় নাই। পাবলিক দেখছে যে আরে আমরা ভোট দিছি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করার জন্য, তুই ফাইজলামি শুরু করছো, সুতরাং এই সরকারকে মানি না, বা শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। আবার দেখেন, বঙ্গবন্ধু শাসন, সেই বঙ্গবন্ধু শাসন, উনি যেহেতু একদলীয় শাসন করে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নির্বাচন পদ্ধতিটা উনি করে দিলেন, বাদ দিয়ে দিলেন, তখন মানুষ ক্ষেপে গেল। তার ভোট দিতে পারবে না। ভোট দিতে পারবে না মানে এটা একটা বিরাট ব্যাপার। আবার দেখেন, একটা পরে আসতেছে এরশাদ, 86 নির্বাচন মানুষ মেনে নিছে, কারণ আওয়ামী লীগ অংশ নিছে, কিন্তু 88 নির্বাচনে যখন কেউই আর অংশ নিল না, আসাম রবের নেতৃত্বে 72 দলের একটা প্রহসনের বিরোধী দল হলো, তখন মানুষ আর এটাকে সহ্য করলো না। ঠিকই 2 বছর পরে এরশাদের পতন হয়ে গেল। আবার দেখেন, প্রথম খালেদা জিয়ার শাসন, সেটা হচ্ছে, যদি মাগুরা 2 উপনির্বাচনে যদি কারচুপি না হইতো, এবং 96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচন যদি একতরফা না হইতো, তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হইতো না। কিন্তু যেহেতু ওইটা হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, এই যে আন্দোলনের মুখে খালেদা জিয়াকে সরে যেতে হয়েছে।
আবার 2001 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের কোনো দুর্দশা হয়নি, কারণ সেটা পিসফুল পাওয়ার ট্রান্সফার হয়েছিল এবং নির্বাচনের ব্যাপারে কোনো গিরিঙ্গি করা হয় নাই। আবার দেখেন 2006 সালে যখন বিএনপি যখন KM হাসান থেকে শুরু করে নানা রকম জটিলতা করে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হলো, তখন আপনার করুণ পরিণত হইল এবং আওয়ামী লীগকে মানুষ ভোট দিল। কারণ আওয়ামী লীগকে ভোট দিচ্ছে ওই যে 2001 সালে পিসফুল পাওয়ার ট্রান্সফার করছে, ওইটা তার মাথায় ছিল। মানে নির্বাচন একটা বড় ফ্যাক্টর। এবং এই যে শেখ হাসিনার যে পতনটা হইলো, এটা কিন্তু এই যে 3টা নির্বাচনের কারণে। দুর্নীতি এগুলি কিন্তু সেকেন্ডারি ফ্যাক্টর, ঠিক আছে? তাই নির্বাচনটা হচ্ছে বড় ব্যাপার আমাদের দেশে। তো এখন যেহেতু বর্তমান সরকার, যে আপনার পয়েন্টে আসি, বর্তমান সরকার যেহেতু একটা ইলেকটেড গভর্নমেন্ট, স্বাভাবিকভাবেই এবং মাত্র 3 মাস হয়েছে, দোষ ত্রুটিগুলি আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি না। তারপরেও আমরা কিন্তু কিছু কথা বলতেই হবে। যেমন ধরেন যে আমরা কিন্তু কোনো প্লেজেন্ট দৃশ্য দেখতে পাচ্ছি না, একটা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি না, বরং ফেসবুক খুললে আনপ্লেজেন্ট দৃশ্যের ছড়াছড়ি, আনপ্লেজেন্ট কথার ছড়াছড়ি। হ্যাঁ, একটাই প্লেজেন্ট আসে, সেটা হচ্ছে জাইমা রহমানের অ্যাক্টিভিটি এবং তার কথা। এটা আমার কাছে খুব প্লেজেন্ট মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এছাড়া আমি কোনো প্লেজেন্ট কিছু দেখি না। তো এখন আপনি যদি বলেন যে আপনি কতটা আশাবাদী ইত্যাদি, ইংরেজিতে একটা প্রবাদ আছে, শেমলেসলি অপটিমিস্টিক। এই প্রবাদটা হচ্ছে এরকম, যখন সবাই হতাশাবাদী, তখন যিনি সব কিছুতে পজিটিভ দেখে, সব কিছুতে হোপফুল হয়, তাকে বলা হয় শেমলেসলি অপটিমিস্টিক বা নির্লজ্জভাবে আশাবাদী। সবাই বলতেছে আমি ভালো কিছু দেখতেছি না, এর বিপরীতে যে বলবে যে আমি ভালো কিছু দেখতেছি, তাকে বলা হয় শেমলেসলি। এটা ইংরেজি একটা প্রবাদ আছে আর কি। তো আপনি বলতে পারেন আমি শেমলেসলি অপটিমিস্টিক। কীরকম দেখেন, একটা জিনিস আমি খেয়াল করতেছেন কিনা, যে সবাই যা খুশি বলে যাচ্ছে এবং মানুষের কথাকে কেউ পাত্তা দিচ্ছে না। আমি বর্তমান মন্ত্রীদেরকে বা পলিটিশিয়ানদের একটা নামকরণ করছি, সেটা হচ্ছে টেফলন মন্ত্রী। টেফলন একটা কেমিক্যাল কম্পাউন্ড, ওই যে কড়াইয়ের গায়ে দেয়, টেফলনের গায়ে কিছু লাগে না, আপনি যাই দিবেন না কেন পিছলায় যাবে, বুঝছেন? জি জি জি। তো এবং এটা ননস্টিক এবং হিট রেসিস্ট্যান্ট। তো সবাই হচ্ছে টেফলন, তাদের গায়ে টেফলন লাগানো আছে, আমরা যাই কিছু বলি না কেন পিছলায় যায়, গায়ে লাগে না, বুঝছেন? তো এই এখন কত রকমের যে মন খারাপ করার সংবাদ সৃষ্টি হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করতেছেন। হ্যাঁ, যেমন একটা আমি বলি, এইটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একজন ডিআইজি বলতেছেন যে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং ক্লাস 7 থেকে। এইটা সরকার যে হজম করলো, শুধু একটা শব্দ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইজ নট সাফিসিয়েন্ট, তাকে শো কজ করা হয়তো মিনিমাম। এবং সেখানে যদি আমি প্রধানমন্ত্রী হইতাম, এটা আমি তো জীবনে প্রধানমন্ত্রী হইতে পারবো না, হাইপোথেটিক্যালি বলতেছি, আমি তাকে বলতাম যে ভাই তুমি এই ইনফর্মটা খুলে এখান থেকে চলে যাও, গিয়ে বিএনপির প্রাথমিক সদস্য পদে ফর্ম পূরণ করে তারপরে আসো, আইসা অডিয়েন্সে বসো। হ্যাঁ, আমি হলে তাই বলতাম। মানে আগের দিন তিনি বললেন যে কি বলে যে দলীয় সেইখানে তার উপস্থিতিতে একজন ডিআইজি এইভাবে হার্ড কোর বিএনপি হিসাবে নিজেকে প্রমাণ করলো। হ্যাঁ, এবং সেইটা হজম করা হলো। তাহলে কি দাঁড়ালো? তারপরে একটা এটা প্লেন অ্যান্ড সিম্পল, যে কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। এবং তার এই আদর্শে অন্যান্য পুলিশ যদি আদর্শায়িত হয়, আপনি তো অন্যান্য পুলিশ তো দেখবে যে আরে এইগুলি মানে বিএনপি করলে তো কোনো অসুবিধা নেই, বরং বিএনপি করে সরকারের মনোরঞ্জন করি, তাতে আমার পোস্টিং ভালো হবে, আমার পদোন্নতি হবে। এটা একটা ইন্সপিরেশন হলো না? তার বিরুদ্ধে যেহেতু কোনো অ্যাকশন নেওয়া হলো না। দেখেন, আমি ফেসবুক খুলিই না মাসুদ ভাই, বুঝছেন? ফেসবুক খুলিই না। আপনি তো ফেসবুকে খুবই অ্যাক্টিভ। আমি শুধুমাত্র আমার পোস্ট দেওয়ার সময় আমার পোস্ট দিই, আমি ফেসবুকে দিয়ে এগুলি ভয়ে খুলি না। আচ্ছা আচ্ছা। ভয়ে খুলি না কেন? সেটা হচ্ছে যে কে জানি বলছিল যে এভরি ডে ইজ এ ডে অফ স্যাডনেস, সাম ডেজ আর প্যাকেজ অফ স্যাডনেস। আমাদের তাই হয়ে গেছে, আমাদের প্রতিদিন হচ্ছে দুঃখের দিন, আর কিছু কিছু দিন আছে দুঃখের সমষ্টির একটা প্যাকেজ, মানে অনেকগুলি দুঃখের, মানে কি বলে যে এই মন খারাপ করা সংবাদ আমরা দেখতে পাই।
প্রতিদিন একটা দেখতেই হবে, একটা মন খারাপ করার সংবাদ দেখতেই হবে। আর কোনো কোনো দিন আছে যে অনেকগুলো মন খারাপ করার সংবাদ আমরা একসঙ্গে দেখতে পাই। সো সাম ডেজ আর প্যাকেজ অফ স্যাডনেস, প্যাকেজ অফ বিটারনেস। হ্যাঁ, এবং আমরা কি বলি যে এমন একটা দিন আমরা পাইলাম না, হ্যাঁ, ফেসবুকে বা পত্রিকায়, যে এখন তো পত্রিকা খুললে না এখন সব নেগেটিভ নিউজ দেখতেছি। হ্যাঁ, এটা কি এরকম যে বর্তমান গভর্নমেন্টকে ড্যামেজ করার জন্য মিডিয়া একটা জোটবদ্ধভাবে লাগছে? ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা এরকম না যে গভর্নমেন্টকে ফেলে দিতে হবে, জামাতকে ক্ষমতায় আনতে হবে, সুতরাং নেগেটিভ, সব নেগেটিভ নিউজ। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা রিয়েলি কিছু ঘটতেছে, রিয়েলি নেগেটিভ কিছু ঘটতেছে, যে কারণে আপনি এখন দেখবেন মিডিয়া ফ্রন্ট পেজে দেখবেন যে নেগেটিভ নিউজ বেশি। ঠিক আছে, দেখবেন আপনি। কিন্তু পজিটিভ কিছু কি আপনি দেখছেন না? পজিটিভ আমি যেটা দেখতেছি, পজিটিভ যেটা দেখতেছি সেটা হলো যে একটা হলো যে প্রাইম মিনিস্টারের একটা সদিচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, হি হ্যাজ এ ভেরি গুড উইল, হ্যাঁ, এবং হি হ্যাজ ডেভেলপড এ স্টাইল অফ হিজ ওন, হ্যাঁ, স্টাইল অফ প্রিমিয়ারশিপ, যেটা সেটা একটা নিজস্ব প্রিমিয়ারশিপ তৈরি করছেন। এটা প্রশংসনীয়। আর ধরেন যে কিছু তো রুটিন ওয়ার্ক আছেই। আমি বলতেছি যে মানে এক্সট্রা অর্ডিনারি বা ইনোভেটিভ তো কিছু আমরা দেখতেছি না রুটিন ওয়ার্কের মধ্যে। তো এটা ক্রেডিট নেওয়ার তো কিছু নাই, তাই না? তো কিন্তু এই যে বিভিন্ন ক্ষেত্রে এই যে কার্ড দেওয়া হচ্ছে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটার মধ্যে কি আপনি ইনোভেটিভ কিছু দেখতে পান না? না, এটা ইনোভেটিভ না। এই কার্ড, এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এটা তো শেখ হাসিনার আমলেও ছিল। এটাকে একটু অন্যভাবে করা হয়েছে। আচ্ছা, এটা তো নাথিং নিউ মডেল, তাই না? এই শেখ হাসিনার আমলে সোশ্যাল, তখন কি ভাতা পাইতো না? তখন কি পাইতো না? সব পাইতো তো, বরং ওখানে একটু বেশি ছিল, বয়স্ক ভাতা, তারপর বিধবা ভাতা, অমুক তো আরও ছিল। ওইটাকে একটু একটা রিফর্ম ওয়েতে উনি করছেন আর কি। হ্যাঁ, জি। তো এবং এইটা আমাদের ইকোনমিক মানে যে অবস্থা চলতেছে মানুষ ভাই, আমাদের নো ইনভেস্টমেন্ট এবং ইকোনমির যে অবস্থা চলতেছে, এগুলি কতদিন কন্টিনিউ করা যাবে আমি কিন্তু ডাউটফুল। হ্যাঁ, ঠিক আছে, শুরুটা খুব ভালো, হ্যাঁ, শুরুটা ভালো, এবং অর্থনীতিকে যদি আপনি ঠিকঠাক মতো মানে কি অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে না পারেন, তাহলে কিন্তু অনেক জিনিস কিন্তু মাঝপথে থামিয়ে দিতে হবে। ঠিক আছে, এই বাস্তবতা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের গভর্নমেন্টের টার্গেট হবে, দেখেন আমরা গত ইন্টারিম সরকার এমন ব্যর্থ ছিল, দে কুড নট আর্ন এ সিঙ্গেল ডলার, এবং উল্টা কী হয়েছে, আমাদের ফরেন ফান্ডিং প্রসেস যেটা ইনক্লুডিং IMF হ্যাজ বিন জিওপাটাইজড। আমাদের ফরেন ফান্ডিং যে প্রসেস সেইটা কিন্তু জিওপাটাইজড হয়ে গেছে, IMF সহ। তারা তো $1 আনতেও পারে নাই, এবং এই অবস্থা দাঁড়াইছে। সুতরাং এই যে দেশটার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান, হ্যাঁ, যে অব্যবস্থাপনার একটা দায়িত্ব, সেইখানে আপনার অর্থনৈতিক পজিটিভ উন্নয়ন ছাড়া আপনি যে প্রোগ্রামগুলি নিচ্ছেন, হ্যাঁ, সেগুলি কন্টিনিউ করা কঠিন হয়ে যাবে। সুতরাং পপুলিস্ট মানে জনতুষ্টিমূলক কর্মসূচি নিলেই হবে না, এটা সাস্টেইনেবল তো করতে হবে আপনাকে, তাই না? এটাকে কন্টিনিউ করতে হবে, তাই না? আপনি কি বলে যে তাৎক্ষণিক একটা চার্মের জন্য, তাৎক্ষণিক একটা বাহবার জন্য একটা কিছু করলেই তো হয় না। এইটার পরিণতি কী আছে, সাস্টেনিটি কতটুকু আছে, এইটা কিন্তু একটা বড় কনসিডারেশন, তাই না? সেটা আমাদের দেখতে হবে। ওই জায়গাটা হলো মেইন, যে অর্থনৈতিক উন্নয়ন। আচ্ছা, আরেকটা বিষয় আমরা বলতে চাচ্ছি, অনেকেই বলছেন এটা আর কি, তারেক রহমান সাহেব একটা, আপনি তার মধ্যে নতুন কিছু দেখতে পাচ্ছেন, তার মধ্যে আন্তরিকতা দেখতে পাচ্ছেন, যে সেই আন্তরিকতা যেটা উনি দেখাতে চাচ্ছেন জনগণের কাছে, সেটার দ্বারা কি উনি ওনার ক্যাবিনেট মেম্বারদেরকে প্রভাবিত করতে পেরেছেন? মানে ওনার ক্যাবিনেটের যারা সদস্য আছেন তারাও কি প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা, সেই আন্তরিকতার প্রতিফলন তাদের আচরণে, তাদের কর্মকাণ্ডে ঘটাতে পেরেছেন? এরকম কি মনে হয়েছে? সিনক্রোনাইজিং দেখতে পাচ্ছেন পুরো টিমের মধ্যে? না, আপনার একটা ইয়েই তো আমি দেখছি, আপনার একটা ভিডিওই তো আমি দেখছি। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ওই যে গাড়ির ব্যবহার শুরু করে ইত্যাদি কেউ তো ফলো করে নাই। হ্যাঁ, এই যে আপনার কি বলে যে শুল্কবিহীন গাড়ি ইত্যাদি, তারপরে যেসব উনি যে সমস্ত কৃচ্ছ সাধনের কথা বলতেছেন, এগুলো তো কেউ ফলো করতেছে। এবং দেখেন সেই মব, সেই 18 মাসের মব, এটার কিন্তু কন্টিনিউশন আছে।
সেই চাঁদাবাজি কন্টিনিউশন আছে কিন্তু, সেই জয় বাংলা স্লোগান দিলে আক্রান্ত হওয়া আছে কিন্তু, ঠিক আছে, সেই মাজার ভাঙ্গা আছে কিন্তু। আগে মাজার ভাঙ্গা হয়েছিল পেরিফেরিতে, এই সরকার আসার পরের খোদ রাজধানীতে মাজার ভাঙ্গা হইল, আক্রমণ হলো শাহ আলী মাজার থেকে শুরু করে। সেই দলীয় পুলিশ তো এটা তো দেখাই গেল যে একজন ডিআইজি বলতেছেন যে উনি, তাই না? তাইলে আপনার বেনজিরের সাথে এই ডিআইজির পার্থক্যটা কি আমার বোঝার আপনি? বেনজিরের সাথে এই ডিআইজির কী পার্থক্য? সেও তো নেকেটলি আপনার আওয়ামী লীগ সরকারের পারপাস সার্ভ করছে, হ্যাঁ, একটা দলীয় পুলিশের কারণে, এবং হি রোজ আপ টু দি আইজিপি পর্যন্ত সে ইয়ে পাইছে, প্রমোশন পাইছে। হ্যাঁ, তাইলে মানে কি দাঁড়াইলো? হ্যাঁ, আমার যদি আর একটা বেনজির দেখতে হয় আমাদেরকে, তাহলে কি দাঁড়াইলোটা কি আপনি বলেন? দেখেন, আমি একটা জিনিস বলি, এই মানে যেহেতু সুযোগ পেলাম, সেটা হলো পুলিশ এবং জুডিশিয়ারি এই দুইটা যদি প্রপারলি ফাংশন করে, তাইলে কিন্তু মানে সরকারের তেমন কিছুই করতে হয় না, ঠিক আছে? এবং জুডিশিয়ারি বিশেষ করে, জুডিশিয়ারি প্রশ্ন আসতেছি পরে। দেখেন, এরশাদ আমলে একটা ঘটনা বলি আপনাকে। এরশাদ আমলে একজন ডিস্ট্রিক্ট জাজ, তার আদালতে একটা মামলা গেছে, আসামি হচ্ছে একজন সচিব, ঠিক আছে? তো উগুল বলতেছে যে পিবি বলতেছে যে স্যার উনি তো এখন বিদেশে, ওই যে আসামি আর কি। তখন জাজ ডিসিশন বলতেছেন ওয়ারেন্ট ইস্যু করে দেন, লেট হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য আর্ম অফ ল ক্যান রিচ হিম এনিওয়ার অফ দি ওয়ার্ল্ড। ওয়ারেন্ট ইস্যু করে দেন এবং সে বুঝুক যে আইনের হাত তাকে যে কোনো জায়গায় স্পর্শ করতে পারে। এই যে মানে বিচারকের যে আপনার কি বলে যে ইন্টিগ্রিটি এবং তার যে জুডিশিয়াল মাইন্ড, হ্যাঁ, এইটা তো ছাড়া আপনি একটা সোসাইটিতে হিউম্যান রাইট, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। এবং কি মানে সোসাইটি কীভাবে ভালো হবে? দেখেন, পুলিশ অপরাধ ইনভেস্টিগেট করে চার্জশিট দিবে আদালতে, আদালত ন্যায় বিচার করবে, আর তো কিছু থাকে না সোসাইটিতে। কিছু থাকে আর অন্যায় বলে কিছু থাকে? পুলিশ যদি প্রতিটা অন্যায়কে দল নিরপেক্ষভাবে প্রফেশনালি যদি ডিটেক্ট করে এবং ডিটেক্ট করার পরে যদি ইনভেস্টিগেট করে চার্জশিট দেয় এবং সেই চার্জশিটের ভিত্তিতে যদি আদালত মানে জুডিশিয়াল মাইন্ড নিয়ে, হ্যাঁ, যদি এটাকে বিচার করে, তাহলে তো সোসাইটিতে ক্রাইম থাকবে না, কমে যাবে অনেক। তাহলে যত ক্রাইম যখন বেড়ে যায়, হ্যাঁ, তখন কি প্রকারান্তরে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগ ঠিকভাবে কাজ করছে না? আমি বলি আপনাকে, মেয়র জুলিয়ানি, না, এই উদাহরণটা একটু আমি অনেক জায়গায় দিছি। মেয়র জুলিয়ানি যখন নিউ ইয়র্কে মেয়র, তার সাথে আমার দেখা হয়েছিল, তখন আমি নিউ ইয়র্কে। তো উনি মেয়র হওয়ার আগে নিউ ইয়র্কের পুলিশ কিন্তু আপনার মেয়রের আন্ডারে, ওরা সিটি গভর্নমেন্ট আছে। উনি হওয়ার আগে নিউ ইয়র্ক একটা ক্রাইম জোন ছিল অলমোস্ট। উনি এসে এটাকে ক্রাইম ফ্রি করে দিলেন, মোটামুটি ক্রাইম ফ্রি করে দিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আমি 2020 চ্যানেলে তার সাক্ষাৎকারটা দেখছিলাম, ওনাকে জিজ্ঞেস করা হলো যে মিস্টার মেয়র, আপনি যে নিউ ইয়র্কে ক্রাইম ফ্রি করলেন অলমোস্ট, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? উনি বলেন, দেখেন, আই ডিড নাথিং, আমি কিছুই করি নাই, আই জাস্ট সাসপেন্ডেড সাম পুলিশ অফিসার্স। তো ইন্টারভিউর জিজ্ঞেস করছে, ডিড ইট ওয়ার্ক? মানে কয়েকটা পুলিশ অফিসার সাসপেন্ড করে দিলেন, এটা কাজ মানে হয়ে গেল? তখন উনি ব্যাখ্যা করলেন যে দেখেন, যে কোনো ক্রাইম আইদার ওয়ে পুলিশ দায়ী, ঠিক আছে? একটা হচ্ছে যে পুলিশ আপনার অপরাধ চক্রের সঙ্গে গ্যাংডাপ হয়ে পুলিশ নিজেই অপরাধ সংগঠন করে, আরেকটা হচ্ছে পুলিশ অপরাধ দমনে, অপরাধ প্রতিরোধে ব্যর্থতার পরিচয় দেয়। তাই দুই ক্ষেত্রে কিন্তু পুলিশ দায়ী, হয় সে ব্যর্থ হয় অথবা সে নিজেই করে। সো এগুলি আমি চিহ্নিত করছি, আমি এগুলি চিহ্নিত করে আই সাসপেন্ডেড দেম, বাস, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আচ্ছা, আপনি একদম আলোচনার শুরুতে একটা কথা বলেছেন, সেটা হলো যে বাংলাদেশে যত সরকারের পতন হয়েছে, সরকার বিপাকে পড়েছে, তার পেছনে মূল কারণটা ছিল নির্বাচন। আমাদের যে সরকার আমরা পেয়েছি, আমরা প্রথমে বলেছি এটা একটা নির্বাচিত সরকার, এবং আমরা আশাও করেছি যে এই সরকারের অধীনে অথবা এই সরকারের আমলে
নির্বাচনগুলি খুব ভালো হবে। এখন সেরকম নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন? না। কারণ একটা নির্বাচনের কথা আমি বলি আপনাকে উদাহরণ হিসাবে, যে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা তো আমি মনে করি প্রকারান্তরে এই সরকারেরই আমলে একটা নির্বাচন, এবং এই নির্বাচনে সরকারের যে অনুগত যারা আইনজীবী আছেন তারাই তো নির্বাচনটাকে নানাভাবে প্রভাবিত করেছেন। কি মনে হয় এই নির্বাচনটা কি খুব একদম প্রস্তের ঊর্ধ্বে ছিল এবং নির্বাচনটা খুব চমৎকার একটা নির্বাচন হয়েছে, এমনটা কি বলার সুযোগ থাকবে? আপনাকে একটু বলি, সেটা হচ্ছে দেখেন, আমাদের শাসক শ্রেণীর মাথা না একেবারেই প্রপারলি কাজ করে না। 91-এ যখন মিসেস জিয়া, আমাদের খালেদা জিয়া ক্ষমতা নিলেন, এর কিছুদিন পরে মাগুরা 2-এর উপনির্বাচনের প্রয়োজন পড়ল। ওই একটা নির্বাচনে যদি বিএনপি হারতো, বিএনপির ক্ষমতা কিন্তু যাইতো না। একটা সিট হারালে তার ক্ষমতার কোনো ইতর বিশেষ হতো না। কিন্তু দেখা গেল ওই নির্বাচনে এমন ম্যানিপুলেশন করা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে বাধ্য হলো সরকার। হ্যাঁ, তাইলে মানে ওটার কোনো প্রয়োজনই ছিল না। জিততো না হলে আওয়ামী লীগ, একটা সিট গেলে কী হয়েছে হতো, তাই না? কিন্তু ওই কারচুপিটা করতে হইলো কেন? এই যে সর্বাত্মকবাদী একটা টোটালিটারিয়ান, যে সব কিছু আমার দখলে থাকতে হবে, ঠিক আছে? তো সেরকম এই যে আপনি যেটা বললেন, এই যে বারের নির্বাচন না, এই নির্বাচনটা যদি অ্যান্টি বিএনপি বা বিএনপি বিরোধী প্যানেল যদি জিততো, এটা কি এমন যায় আসে তাতে? হ্যাঁ, বরং তো আমি বলছি সরকারের প্লাস পয়েন্ট হইতো এটা, যে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সরকার কি বলে নির্বাচনটাকে প্রভাবিত করে নাই। দেখেন জিয়াউর রহমান কেন পপুলার, আপনি একটু খেয়াল করে দেখেন। জিয়াউর রহমানের আমলে তিনটা ডাকসু ইলেকশন হয়েছে, প্রত্যেকটা ইলেকশন একেবারেই আপনার কি বলে পারফেক্ট হয়েছে, কোনো কারচুপি হয় নাই, এবং বিরোধী দল জিততেছে। মান্না ভাই বারবার ভিপি হচ্ছে, ঠিক আছে, আক্তার ভাই ভিপি হচ্ছে, জিএস হচ্ছে ইয়ে থেকে, হ্যাঁ, কিন্তু জিয়া কিন্তু ইন্টারফেয়ার করে নাই, এবং তিনটা নির্বাচনে কিন্তু নিরঙ্কুশভাবে এটা আপনার দুর্নীতিমুক্ত এবং মুক্ত হয়েছে। তারপর 79 ইলেকশন দেখেন। কেন বলি যে আপনি বললাম না যে নির্বাচনটা যে একটা বড় ব্যাপার। দেখেন জিয়ার মৃত্যুর পরে এই কি বলে যে মানুষ যে তার জানা যায় এত লোক হইলো, এত লক্ষ লক্ষ লোক হইলো, কারণ কিন্তু ওইটা উনি নির্বাচন প্রক্রিয়া, ওইটা কিন্তু মেইন কারণ যে উনি ক্ষমতার লোভী না। হ্যাঁ, নির্বাচন 79-এ পরের নির্বাচন, 79 পর 5 বছরের পরে কত হইতো, 84 হইতো, যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, যেহেতু 84-এর নির্বাচন তো আমরা দেখি নাই, দেখতাম আমরা কেমন হয়েছে, কিন্তু 79 তো ভালো হয়েছে, তাই না? তো এখন তো উনি এই যে উনি যে জনপ্রিয় হইলেন, এই যে ছাত্র সমাজের মধ্যে কেন জনপ্রিয় হইলেন, তিনটে ডাকসু নির্বাচনে বিরোধী পক্ষ জিতলেও উনি এটাতে ইন্টারফেয়ার করেন নাই, ঠিক আছে? তো এখন দেখেন এই যে ওনার ছেলে তো এখন প্রাইম মিনিস্টার, এখন বারের যদি আপনার বিএনপি প্যাটার্ন না জিতত, কি এমন হইতো? মান্নাবে ভিপি হওয়াতে কি জিয়াউর রহমানের কোনো ক্ষতি হয়েছে? আপনি বলেন, কোনো ক্ষতি হয়েছে? তো এখন এখানে অন্যরা জিততো, অসুবিধা কী হয়েছে? কিন্তু একটা ইমেজটা কী দাঁড়াইতো, সেটা হচ্ছে যে বর্তমান সরকার, হ্যাঁ, নির্বাচনটার ব্যাপারে তারা ঠিকঠাক আছে। তো এখন তো মানুষ সন্দেহ করতেই পারে যে আগামী যে কোনো নির্বাচন আপনি এইভাবেই করা হবে, সন্দেহ করতে পারেন না? এটাই আপনি যে কথাটা বললেন, আমি আলোচনা শেষ করব আমরা। প্রিয় দর্শক, মাহবুব কামাল সিনিয়র সাংবাদিক, উনি ওনার মতো করে বিশ্লেষণ করেছেন। আমার ধারণা আপনারা নিজেরাও আপনাদের মতো করে একটা ধারণা আছে। আমিও একটু কিছু কথা বলতে চাই যে এই যে নির্বাচন ব্যবস্থা নিয়ে মাহবুব কামাল সাহেবের যে বিশ্লেষণ, যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা একটা বড় প্রভাব ফেলে। এবং আমি নিজেও মনে করি যে শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল, আমার বিবেচনার সবচেয়ে বড় অভিযোগ ছিল যে উনি নির্বাচনী যে ব্যবস্থাটা সেটাকে নষ্ট করে দিয়েছিলেন, এবং নির্বাচনের জন্য ক্ষমতা আবার যাওয়ার জন্য যে জনগণের কাছে যেতে হয়, জনগণকে যে বোঝাতে হয় যে তারাই আসলে সকল ক্ষমতা উৎস, সেই জিনিসটা উনি নষ্ট করে দিয়েছিলেন, যে কারণে জনগণ ওনার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। আমরা এই সরকারের কাছ থেকে কিন্তু একটা ভালো নির্বাচন চাই, যে ওনারা যতদিন থাকবেন ওনারা প্রত্যেকটা নির্বাচনকে নির্বাচনের মতো রাখবেন। কিন্তু আমরা সুপ্রিম কোর্ট বার নির্বাচনে যা দেখলাম, এটাকে আর যাই বলুক, এটাকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে অন্ততপক্ষে আমি বলবো না। এবং আমার ধারণা যারা মাহবুব কামাল সাহেব সেটাই উচ্চারণ করলেন।
উনি আরেকটা কথা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই বক্তব্যটা দিয়ে আমি আলোচনাটা শেষ করতে চাই। উনি বলেছেন যে যখন কেউ শাসন ক্ষমতায় চলে যায় তখন তাদের মাথা আর লজিক্যালি কাজ করে না। তো আমরা সেই ধরনের দৃশ্য নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছেন, নাহলে বলবেন কেন। আমরা আশা করব যে মাহবুব কামাল সাহেবের ভাষায় উনি এই সরকারের শীর্ষ ব্যক্তি প্রধানমন্ত্রীকে কিন্তু অনেকটা সিনসিয়ার এবং ব্যতিক্রমী হিসেবে অভিহিত করেছেন। আমি আশা করব এই ব্যতিক্রমী লোকটার মাথায় অন্ততপক্ষে ক্ষমতায় যাওয়ার পরও তার মাথাটা লজিক্যালি কাজ করবে। এর প্রত্যাশায় আমরা আজকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।